হ্যালো কোরিয়ান ড্রামা লাভার, তোমাদের কাছে একটা প্রশ্ন। আচ্ছা বলো, ভালোবাসা কি একবারে হয় নাকি কিছু অনুভূতি ফিরে আসে নতুন রূপে? কমেন্ট করে জানাও। ম্যারি মেগাইন এটা শুধুমাত্র একটা ড্রামা নয়, এটা এক অনন্ত প্রতিশ্রুতি। জানতে চাও এর আসল মানে? দেখতে হবে ম্যারি মেগাইনের এই এপিসোডটি। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুল করো না, যাতে করে নতুন ড্রামাগুলো তোমরা মিস না করো। তোমাদের জন্য কষ্ট করে এক্সপ্লেন করে থাকি, তাই তোমাদের কাছ থেকে এতটুকু তো আশা করতেই পারি, তাই না? তোমরা যারা আগের এপিসোডগুলো মিস করেছো তারা আমার চ্যানেলে গিয়ে দেখে এসো। চলুন শুরু করা যাক আজকের মজার এই এপিসোডটি। সো এই পর্যন্ত আমরা যা দেখেছি তাতে বোঝা যায় হ্যারি মিচুকে অজ্ঞান করার পর তার সঙ্গে খারাপ কিছু করতে যাচ্ছিল। মানে হ্যারি তার সুযোগ নেওয়ার চেষ্টা করছিল একদম বাজে উদ্দেশ্যে। এই সময়ে ট্যাঙ্ক হ্যারি দরজায় ঠিক বাইরে চলে এসেছে। সে বুঝতে পারছিল ভিতরে কিছু গন্ডগোল চলছে। হ্যারি তখন ট্যাঙ্ককে দরজা খোলার জন্য বলছিল, মানে সে দরজা খোলার ভান করে তাকে বিভ্রান্ত করতে চাইছিল। কিন্তু হ্যারি দরজা খুলল না। তখন ট্যাঙ্ক জোরে জোরে দরজায় আঘাত করতে লাগলো, যেন সেটা ভেঙে ভিতরে ঢুকতে পারে। ট্যাঙ্ক দরজায় তালা ভেঙে দ্রুত ভিতরে ঢুকে পড়ে এবং হ্যারিকে জোরে ধাক্কা মেরে মিচুর কাছ থেকে সরিয়ে দেয়। অর্থাৎ সে হ্যারিকে ঘুষি মারে। সেই শব্দে মিচুর ঘুম ভেঙে যায় এবং সে জেগে ওঠে। তারপর মিচু অবাক হয়ে জানতে চায় এখানে কি হচ্ছে। সে দেখে হ্যারির ঠোঁটে রক্ত এবং জিজ্ঞেস করে, তোমার ঠোঁটে রক্ত কেন? তখন হ্যারি নাটক করতে শুরু করে। সে বলে, আমি তো শুধু তোমায় সোফায় শুইয়ে দিয়েছিলাম কারণ তুমি ঘুমিয়ে পড়েছিলে। কিন্তু ঠিক তখনই হঠাৎ ট্যাং এসে পড়ে এবং সে আমাকে মারতে শুরু করে। অন্যদিকে ট্যাং চেষ্টা করে বোঝাতে এই লোকটা মিথ্যা বলছে, বরং সে তোমার সাথে খারাপ কিছু করতে যাচ্ছিল। কিন্তু মিচু কিছুতেই বিশ্বাস করতে পারে না, কারণ তার চোখে হ্যারি একজন ভালো মানুষ যে কখনো এমন কিছু করতে পারে না। তাই সে উল্টো হ্যারিকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? হ্যারি তখন উত্তর দেয়, হ্যাঁ আমি ঠিক আছি। তখন ট্যাং আবারও চিৎকার করে বলল, সে বলছে তো সে ঠিক আছে, তাই এখন চলো আমার সঙ্গে এখান থেকে। এরপর ট্যাং মিচুর হাত জোর করে ধরে টেনে তাকে সেখান থেকে বের করে নিয়ে গেল এবং নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে এলো। অ্যাপার্টমেন্টে পৌঁছে ট্যাং রেগে গিয়ে জিজ্ঞেস করতে লাগলো, তুমি আমার ফোন কলগুলোর উত্তর কেন দিচ্ছিলে না? আর কি দরকার ছিল এই সময় হ্যারির বাড়িতে যাওয়ার? এতে মিচু বিরক্ত হয়ে ঝগড়া শুরু করলো। সে বলল, তুমি কে? কি অধিকার নিয়ে আমার ওপর এভাবে চিৎকার করছো? আমি যা খুশি করতে পারি, যেখানেই খুশি যেতে পারি, তাতে তোমার কি? আর যদি সত্যিই আমার সঙ্গে কথা বলতে চাও তাহলে আগে এই চিৎকার থামাও। ট্যাং তখন ধীরে ধীরে শান্ত হয়ে যায়, কারণ সে বুঝতে পারে বাস্তবে মিচুর কোনো দোষ নেই। কারণ মিচু তো এখনও হ্যারির আসল চেহারাটাই জানে না। সে ভাবছে হ্যারি একজন ভালো মানুষ। এরপর নিজেকে শান্ত করার পর ট্যাং তখন মিচুকে তার পুরনো লোকের একটি ছবি দেখায়। ছবিটা দেখে মিচু পুরোপুরি অবাক হয়ে যায়। সে হতবাক হয়ে জিজ্ঞেস করে, এই ছবিটা তোমার কাছে এলো কিভাবে? এমনকি আমার কাছেও তো এই ছবি নেই। ট্যাং কোনো উত্তর দেয় না, বরং চুপচাপ স্মৃতি মনে করতে থাকে কিভাবে সে পুরনো চেহারার মতো সাজগোজ করে এই ছবিটি নিজে থেকে তুলে রেখেছিল। কারণ এর আগে সকালে মিচু ট্যাংয়ের ওপর রেগে গিয়েছিল, যেহেতু ট্যাং তার কেবিনে রাখা পুরনো একটি ছবি ছিঁড়ে ফেলেছিল। সে ঘটনার জন্য মিচু খুব কষ্ট পেয়েছিল। এরপর দেখানো হয় মিচু কিভাবে অনেক খুশি হয়ে আবার সেই ছবি ফ্রেমে বসিয়ে দেয়, যেন তার প্রিয় স্মৃতিটা আবার জীবন্ত হয়ে উঠেছে। কিন্তু হঠাৎ করে মিচুর কাঁধে তীব্র ব্যথা শুরু হয়। সে একেবারে থেমে যায় এবং বিভ্রান্ত হয়ে পড়ে। সে কিছুতেই বুঝতে পারছিল না কেন হঠাৎ করে তার কাঁধে এমন ব্যথা অনুভব হচ্ছে। সকাল পর্যন্ত মিচু একদম ঠিক ছিল, কোনো শারীরিক কষ্টই ছিল না। অন্যদিকে ট্যাং তখন ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুমের মধ্যে একটি দুঃস্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নে সে দেখে যদি সে সময় মতো মিচুর কাছে না পৌঁছাতো তাহলে হ্যারি মিচুর সঙ্গে কি ভয়ঙ্কর কিছু করে ফেলতো। এই ভয়ঙ্কর কল্পনা তাকে ভেতর থেকে নাড়া দেয়। তাই হঠাৎ চমকে ঘুম ভেঙে যায় তার। আর সে নিজেই বলে ওঠে, না, আমাকে হ্যারির ওপর নজর রাখতে হবে। এই লোকটা মোটেও ভালো মানুষ না। তারপর পরবর্তী দৃশ্যে আমরা দেখি মিচু আবার হ্যারির বাসায় গিয়েছে কাজ সংক্রান্ত বিষয়ে কথা বলতে। তবে তার মুখে একটা অদ্ভুত ছাপা অশান্তি আর টেনশন স্পষ্ট। সেটা ট্যাংয়ের আচরণের কারণে, আর রাতেও ভালো ঘুম হয়নি তার। তখন হ্যারি মিষ্টি গলায় বলে, চিন্তা করো না, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। কিন্তু যখন সে কফি এনে দিচ্ছিল তখন অসাবধানতাবশত তার হাত থেকে কফির কাপটা পড়ে যায়। কফিটা গিয়ে পড়ে মিচুর জামায়, কাপড় নষ্ট হয়ে যায়। তখন হ্যারি তৎক্ষণাৎ বলছে, সরি সরি সরি, এটা একদমই অনিচ্ছাকৃতভাবে হয়েছে, আমি বুঝতেই পারিনি মিচু। হ্যারি মিচুকে বলে, আমার কাছে একটা ড্রেস আছে, যদি তুমি চাও তুমি সেটা পরে নিতে পারো। মিচু সম্মত হয় এবং সে ড্রেসটা পরে বেরিয়ে আসে। হ্যারি তখন মিচুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন চোখ ফেরাতেই পারছে না। তারপর বলে ওঠে, তুমি দেখতে একেবারে তার মতো লাগছো। যদি তোমার হেয়ার কাটটা একটু ছোট হতো তাহলে একদম সেই মেয়েটির মতো দেখতে হতে। এখানে হ্যারি কাকে মনে করে
বলছে বা কার সঙ্গে তুলনা করছে সেটা এখনও আমাদের জানানো হয় না। এই রহস্য পরে খোলাসা হবে। এরপর মিচু তার কাজ শুরু করে দেয়, কিন্তু হ্যারি একটানা মিচুর দিকেই তাকিয়ে থাকে। মিচু একটু অস্বস্তিতে পড়ে জিজ্ঞেস করে, আমার মুখে কি কিছু লেগে আছে? তখন হ্যারি হালকা হাসি দিয়ে উত্তর দেয়, না, আজ তুমি এই ড্রেসে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। ঠিক সেই মুহূর্তে মিচুর ফোনে ট্যাং এর একটি কল আসে। ফোনে ট্যাং রেগে চিৎকার করে বলছে, তুমি এখনই ফিরে এসো, জরুরি কথা আছে। মিচু চিন্তিত হয়ে তাড়াতাড়ি ট্যাঙ্কের অ্যাপার্টমেন্টে ফিরে আসে এবং জিজ্ঞেস করে, আবার কি হয়েছে? আমি তো কেবল কাজের জন্য হ্যারির অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম। তখন ট্যাঙ্ক বলে, আমি তোমার জন্য কিছু জিনিস অর্ডার করেছি, কিন্তু আগে তুমি বলো এই ড্রেসটা তোমায় কে দিয়েছে? আমি তো তোমার কাছে আগে কখনো এই ড্রেস দেখিনি। এই প্রশ্নে থেকে বোঝা যায় ট্যাং মিচুকে খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখে এবং নতুন কিছু দেখলেই সেটা তার নজরে আসে। এটা হয়তো ঈর্ষা, হয়তো ভালোবাসা, কিংবা দুটোই মিশে আছে। তখন মিচু ট্যাংকে জানিয়ে দেয় যে ও সেই ড্রেসটা হ্যারির বাসায় পরে নিয়েছিল। এটা শুনেই ট্যাংক রেগে যায়। সে গম্ভীরভাবে বলে ওঠে, তুমি কিভাবে একজন ছেলের বাসায় গিয়ে পোশাক বদলাতে পারো? তোমার কি সত্যিই কোনো জ্ঞানবোধ নেই? মিচু তখন ঠান্ডা মাথায় উত্তর দেয়, কিন্তু আমি তো ড্রেসিং রুমের ভিতরে চেঞ্জ করেছি, হ্যারির সামনে তো না। তাই এই অতিরিক্ত নাটক করো না প্লিজ। এটা শুনে ট্যাঙ্ক একটু শান্ত হয় এবং বিষয়টা বদলাতে বলে, ঠিক আছে, ছেড়ে দাও। এটা দেখো, এটা একটা স্মার্ট ওয়াচ আর এটা একটা পেপার স্প্রে। এগুলো আমি তোমার জন্য অর্ডার করেছি। তোমার সব সময় ব্যাগে রাখতে হবে, কারণ ছেলেদের ওপর বিশ্বাস করা যায় না। মিচু তখন হেসে ওঠে এবং মজা করে বলে, তাহলে তো প্রথমে এই জিনিসগুলো তোমার উপরই ব্যবহার করা উচিত। তোমার উপরই তো বিশ্বাস করা ঠিক না, কারণ তুমিও একজন ছেলে। এই কথা শুনে ট্যাঙ্ক হঠাৎ করে মিচুর খুব কাছে চলে আসে। তার গলায় তখন আবেগের মিশ্রণ, একটু হাসি, একটু অভিমান। সে বলে, আমি কোনো অচেনা ছেলে নই মিচু, আমি হচ্ছি তোমার ক্রাশ। তাহলে আমার থেকে ভয় পেতে হবে কেন? তখন মিচু একটু বিরক্ত মুখে জবাব দেয়, কিন্তু আমি কবে বলেছি যে তুমি আমার ক্রাশ? কথাটা বলার সময় তার চোখে ছিল এক ধরনের মিথ্যার ছাপ। এরপর হঠাৎ করেই ভুলবশত মিচুর হাত থেকে স্প্রে বেরিয়ে পড়ে ট্যাঙ্কের মুখের কাছে গিয়ে লাগে। ট্যাঙ্কের মুখে পেইন হয়ে যায় আর সে চিৎকার করে উঠতে থাকে। মিচু ভয় পেয়ে যায়, ও আতঙ্কিত হয়ে বলে, তুমি ঠিক আছো? সরি, এটা একদম ভুল হয়ে গেছে, চলো আমি এখনই তোমায় হসপিটালে নিয়ে যাচ্ছি। সে সত্যি চিন্তিত হয়ে পড়ে, কিন্তু ট্যাঙ্ক হঠাৎ করে উঠে বসে বলে, আমি তো শুধু অভিনয় করছিলাম। আর ওয়েল ডান মিচু, একদম ঠিক মতো স্প্রে করেছ। ভবিষ্যতে কেউ যদি তোমার খুব বেশি কাছে আসে তখন এইভাবে প্রতিক্রিয়া দেখাবে। এটা একটা রুল, এই ঘরে থাকতে হলে এটা তোমাকে মানতেই হবে। মিচু একটু বিরক্ত হলেও মুচকি হেসে সে কথাটা মেনে যায়। এরপরের দৃশ্যে দেখা যায় হ্যারি মিচুর জন্য কিছু জিনিস নিয়ে এসেছে। মিচু তখন তাকে ভেতরে আসতে বলে। এই বিষয়টা ট্যাঙ্কের একদম পছন্দ হয় না। সে চুপচাপ গম্ভীরভাবে হ্যারিকে একদৃষ্টিতে তাকিয়ে দেখে, যেন ভাবছে ছেলেটা কবে যাবে। হ্যারি বুঝে যায় ট্যাঙ্ক তার উপস্থিতি পছন্দ করছে না। তাই সে কথার সূত্র ধরে জিজ্ঞেস করে, তুমি কি এক্সারসাইজ করতে পছন্দ করো? ট্যাঙ্ক গম্ভীরভাবে বলে, হ্যাঁ, আমি দিনে 200টা পুশ আপ করতে পারি, তুমি কি পারো? এই কথা শুনে হ্যারি তো অবাক, মনে মনে ভাবে 200টা পুশ আপ, কিন্তু সামনে কম পড়ে যেতে চায় না বিধায় তাই বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রতিদিনই এতগুলো পুশ আপ করি। ব্যাস, দুজনেই প্রতিযোগিতায় নেমে পড়ে, পুশ আপ শুরু করে দেয়। মিচু হতবাক হয়ে দুজনকে দেখে। সে অনেকবার নিষেধ করে, তোমরা এই সব করো না প্লিজ, শরীরে ব্যথা করবে, কিন্তু তারা দুজনেই কারো কথা শোনে না। নিজেদের ইগোর জন্য কে কাকে টেক্কা দিতে পারে এই নিয়ে পাগলের মতো কসরত চালিয়ে যায়। শেষমেশ মিচু আবার জোর দিয়ে থামাতে বলে। তখন দুজনেই কষ্টে হাসি দিয়ে দাঁড়িয়ে পড়ে। চলো, তুমি বললে তাই থামছি, না হলে তো আজ আমিই জিততাম। কিন্তু সত্যি কথা হলো, দুজনেরই অবস্থা তখন এমনি খারাপ ছিল, যেন দাঁড়াতেই মুশকিল। হ্যারি তখন মিচুকে বাই বলে বেরিয়ে যাচ্ছে, তখন দেখা যায় তার পুরো শরীর ব্যথায় কাঁপছে, হয়তো প্রতিযোগিতার জন্য। এই দৃশ্য দেখে মিচু বেশ অবাক হয়, কারণ হ্যারি তো বাইরে থেকে সব ঠিকঠাক দেখাচ্ছিল, অথচ এতটা কষ্ট পাচ্ছে। অন্যদিকে ট্যাং নিজেকে খুব কুল দেখানোর চেষ্টা করছে। সে চা খেতে বসেছে, কিন্তু তার হাত কাঁপছে প্রচণ্ড ব্যথার কারণে। মিচু তখন বিরক্ত হয়ে বলে, যখন নিজেদেরও সহ্য হয় না এসব, তখন আমার সামনে এই হিরোগিরি দেখানোর কি দরকার ছিল? এর পরের দিন সকালে ট্যাঙ্ক যখন ব্রেকফাস্ট করছে, তখন মিচু তাকে একদৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। সে বুঝতে পারে সে আস্তে আস্তে ট্যাঙ্কের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে, কিন্তু তখন ওই নিজেকে বোঝাতে শুরু করে, আমি এটা কেন করছি, না না, আমাকে আকৃষ্ট হওয়া যাবে না। সেই কারণেই সে দ্রুত নিজের রুমে চলে যায় আর নিজের ফোনে ট্যাঙ্কের একটা ছবি ওয়ালপেপার হিসাবে লাগিয়ে নেয়, যেন নিজেকে বুঝিয়ে বলতে পারে, আমার মনে জায়গা শুধু ট্যাঙ্কেরই আছে, অন্য কাউকে আমি চাই না, বিশেষ করে নিয়ান ভাইকে তো আরও নয়।
কিন্তু রাতের বেলায় যখন সে রুম থেকে বেরিয়ে আসে তখন দেখে ট্যাঙ্ক ঘুমিয়ে পড়েছে। তাকে ঘুমন্ত অবস্থায় দেখে আবারও মিচুর ভেতরে এক ধরনের আকর্ষণ জন্ম নেয়। সে আস্তে আস্তে ট্যাঙ্কের একেবারে কাছে চলে আসে এবং প্রায় চুম্বন করে ফেলার মতো অবস্থায় চলে আসে। কিন্তু হঠাৎ ওই নিজেকে সামলে নেয়, দূরে সরে গিয়ে ভাবে, না, আমি এটা কি করতে যাচ্ছিলাম। সে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ট্যাঙ্ক ঠিক তখনই তার হাত ধরে ফেলে, কারণ সে জানতো মিচু তাকে চুম্বন করতে যাচ্ছিল, অর্থাৎ কিস করতে যাচ্ছিল। মিচু কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে চলে যায় এবং নিজের রুমে ফিরে গিয়ে বলতে থাকে, না, আমাকে নিজের কাজে মন দিতে হবে, তবেই আমি নিয়ান ভাইকে ভুলতে পারবো। অর্থাৎ নিয়ান ভাইয়ের স্মৃতি সে ভুলতে চায়। কিন্তু তখন রাত অনেক হয়ে গিয়েছিল আর মিচু নিজের কাজে খুব মনোযোগ দিয়েছিল। এমন সময় ট্যাঙ্ক চুপচাপ তার কাছে আসে আর কোনো কথা না বলেই তাকে পাশে টেনে নিয়ে কিস করতে শুরু করে। এই মুহূর্তটি ছিল একাধারে আবেগপূর্ণ। মিচু আর ট্যাঙ্ক যখন কিস করতেছিল এমন মুহূর্ত উপভোগ করছিল মিচু, তখন সে কিছুতেই তাকে থামায়নি। কারণ যদিও সে মুখে কিছু স্বীকার করছিল না, তবুও বাস্তবে সে ট্যাঙ্ককে পছন্দ করতে শুরু করেছে। তার হৃদয়ে ট্যাঙ্কের জন্য যে একটা জায়গা তৈরি হয়ে গেছে সেটা এখন তার নিজের কাছে ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেছে। কিন্তু হঠাৎই তার ঘুম ভেঙে যায়। সব কিছুই কেবল একটি স্বপ্ন ছিল। সে হাঁপাতে হাঁপাতে উঠে বসে আর নিজেই বলে ওঠে, থ্যাংক গড আমি এটা বাস্তবে করিনি। তার মুখে যেন এক ধরনের স্বস্তি আবার লুকানো আকাঙ্ক্ষার ছায়া ছিল। পরদিন সকালে দেখা যায় ট্যাঙ্ক বাড়িতে নেই। সে মিচুর জন্য একটা ছোট্ট নোট রেখে গেছে, যাতে লেখা, আমি আমার কোম্পানিতে যাচ্ছি, দেরি করে ফিরবো, আমার জন্য অপেক্ষা করো না। আর পেপার স্প্রে সবসময় নিজের কাছে রাখো, নিজের নিরাপত্তার জন্য। এই নোট পড়ে মিচু হেসে ওঠে, কারণ এটা প্রমাণ করে যে ট্যাঙ্ক এখনো কতটা তার প্রতি সচেতন ও যত্নবান। কিন্তু হঠাৎই তার মুখের সেই হাসি মিলিয়ে যায় যখন সে টিভিতে খবর দেখে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগেছে। আর সেই ভবনটাই সেই অফিস বিল্ডিং যেখানে ট্যাঙ্ক গিয়েছিল। খবর দেখে সে যেন এক মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে। একই সংবাদ যখন মিস রোজও জানতে পারেন, তিনিও আতঙ্কিত হয়ে পড়েন, কারণ তিনিও জানেন ট্যাঙ্ক ওই অফিসেরই কাজ করে, অর্থাৎ ওইটাই ট্যাঙ্কের অফিস। এদিকে মিচু কোনো কিছু তোয়াক্কা না করে দৌড়ে আগুন লাগা জায়গায় পৌঁছে যায়, কিন্তু সেখানে পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না। আগুন এতটাই ভয়াবহ ছিল যে কারো ভিতরে যাওয়ার অনুমতি নেই। এই অবস্থায় মিচু ভীষণভাবে কান্নায় ভেঙে পড়ে। সে চিৎকার করে বলতে থাকে, প্লিজ আমাকে যেতে দিন, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। তার কান্নায় ছিল অপরাধবোধ আর ভালোবাসার তীব্র প্রকাশ। সে বলতে থাকে, সরি নিয়ান ভাই, আমি কখনো তোমার অনুভূতিগুলো বুঝিনি। তুমি সবসময় আমার যত্ন নিয়েছো, আমার পাশে থেকেছো, অথচ আমি কখনো তোমার কথাগুলো গুরুত্ব দেইনি। এবং এই মুহূর্তে যখন ভয় হয় সে হয়তো ট্যাঙ্কে হারিয়ে ফেলবে, তখন মিচু নিজের অনুভব স্পষ্টভাবে বুঝতে পারে। সে কাঁদতে কাঁদতে বলে, আজ আমি বুঝতে পারছি আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি, আমি তোমার ছাড়া আর থাকতে পারবো না। মিচু কাঁদতে কাঁদতে বলতে লাগলো সে ট্যাঙ্কে হারাতে চায় না। ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, তুমি যা বলছো তা কি সত্যি? মিচু অবাক হয়ে পিছনে ফিরে তাকায় এবং দেখে যে এই কণ্ঠের মালিক আর কেউ না, বরং নিয়ান ভাই। সেও তখনও পুরোপুরি অবাক, তার চোখে অবিশ্বাস, কারণ এত বড় আগুন, এত ভয়াবহ নিউজ দেখার পর সে নিশ্চিত ছিল ট্যাঙ্ক হয়তো বা তার কোনো কিছু হয়ে গেছে। কিন্তু বাস্তবে নিয়ান ভাই একদম সুস্থ, নিরাপদ। তাদের দুজনের চোখে তখন শুধু ভালোবাসার স্পষ্ট ছায়া। তারা কিছু সময় একে অপরকে অপলক চেয়ে দেখে, যেন পৃথিবী থেমে গেছে। তারপর হঠাৎ মিচু দৌড়ে গিয়ে ট্যাঙ্কে জড়িয়ে ধরে আর হাউমাউ করে কাঁদতে থাকে। ট্যাঙ্ক তাকে শান্ত করার চেষ্টা করে, চুপ হয়ে যাও, আমি একদম ঠিক আছি মিচু। তারপর জিজ্ঞাসা করে, তুমি যেটা বলছিলে সেটা কি সত্যি? মানে তুমি কি সত্যিই আমাকে পছন্দ করতে শুরু করেছো? মিচু তখন মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, সব সত্যি। আগে আমি ট্যাঙ্ককে হারিয়েছিলাম, কিন্তু এবার তোমাকে হারাতে চাই না। তুমি আমার জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি এখন বুঝতে পারছি। তারপর মুচকি হেসে বলে, তুমি তো খুশি শুনে, তাই না? ট্যাঙ্ক তখন চোখে জল নিয়ে হেসে বলল, আমি তো অনেক দিন ধরে এই কথাগুলো শুনতে চাচ্ছিলাম। আর যদি আগুন লাগলে তুমি এমন করে বলো, তাহলে আমি আগেই কোনো ডেঞ্জারাস পরিস্থিতি তৈরি করতাম, আগে জানলে। মিচু তখন মুখ বানিয়ে বলে, চুপ করো তো, পাগলের মতো কথা বলছো কেন? আগে বলো তোমার কোথাও ব্যথা লাগেনি তো? চলো হসপিটালে যাই, কি জানি ধোয়ার কারণে তোমার শরীর খারাপ হয়ে না যায়।
প্লিজ চলো। সে এক নিঃশ্বাসে এত কথাগুলো বলে ফেলে শুধু ট্যাঙ্কের চিন্তায়। এত ভালোবাসা দেখে ট্যাঙ্ক আর নিজেকে ধরে রাখতে পারে না। সে মিচুকে কিস করে বসে। মিচু এবার বাধা দেয় না, বরং সে তো মনে মনে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখন ওই দৃশ্যটা সোজা চলে যায় হ্যারির কাছে। সে রাস্তার মাঝে দাঁড়িয়ে দেখে কিভাবে ট্যাঙ্ক আর মিচু একে অপরকে ভালোবাসতে জড়িয়ে ধরছে। তার মুখে তখন হতাশা, হিংসা আর একরাশ দুঃখ, এসব অনুভব তার একসাথে জেগে উঠেছে। সাথে আসে মিস রোজ, যিনি এতদিন ট্যাঙ্কের প্রতি এক প্রকার মুগ্ধ ছিলেন। তিনিও যখন মিচুকে এতটা ক্লোজ দেখে তখন তার মুখেও এরকম অস্বস্তি। এরপর আমরা ফিরে আসি বাড়ির দৃশ্যে, যেখানে মিচু আর ট্যাঙ্ক এখন একসাথে বসে আছে। ট্যাঙ্ক মুচকি হেসে বলে, তুমি জানো আমার দারুণ লাগছে এটা ভেবে যে কেউ আছে যে আমার জন্য এতটা চিন্তা করে। তখন মিচু তার হাত ধরে বলে, আমি প্রতিজ্ঞা করছি আমি সব সময় তোমার খেয়াল রাখবো, আমি তোমার পাশে থাকবো সব সময়। মিচু আর ট্যাঙ্ক যখন একে অপরকে কিস করছিল তখন হঠাৎই এক গাছের টব থেকে আলো বেরোতে দেখা গেল। এই টবের ভেতর একটি লুকানো মাইক্রোফোন বসানো ছিল এবং এই কাজটা করেছে আর কেউ নয়, হ্যারি। মূলত সে সেই মাইক্রোফোন বসিয়ে ওই গাছটিকে গিফট করে দেয় মিচুকে, আর মিচু ভালো মনে সেই গাছ নিজের রুমে রেখে দেয়। এইভাবে হ্যারি সব কথা, সব আবেগ, এমনকি কিসের শব্দও শুনে ফেলেছে। সে তখন দারুণ রেগে গিয়েছে। নিজের মনে বলতে থাকে, ট্যাঙ্ক কম ছিল যে এখন এই নিয়ান বাই এসে গিয়েছে সামনে। মিচু আমাকে কেন ভালোবাসে না? আমি কি খারাপ? আমি যদি নিজে সুখী না হই তাহলে কাউকে সুখী হতে দেব না। তার চোখে তখন অন্ধকার প্রতিশোধের আগুন আর বলে ওঠে, যদি মিচু আমার না হয় তাহলে আমি তাকে আর কাউকেই হতে দেব না। তারপর সে একেবারে নিয়ান বাইয়ের অ্যাপার্টমেন্টে চলে আসে। জোরে জোরে দরজায় আঘাত করতে শুরু করে। দরজায় এমন আওয়াজে মিচু অবাক হয়ে যায় আর দরজা খুলতে যেতে চায়, কিন্তু ট্যাঙ্ক, যিনি যেন আগে থেকে জানতেন এটা হ্যারিই হবে, সে মিচুকে কোনোভাবে বাইরে যেতে দেয় না, বরং মিচুকে কোলে তুলে নিজের ঘরের দিকে নিয়ে যেতে শুরু করে। সে বুঝে গিয়েছে এই মুহূর্তে দরজা খোলা মানেই বিপদ। ওদিকে হ্যারি, সে এবার এতটাই রেগে গিয়েছে যে আরও জোরে দরজা ধাক্কা দিতে শুরু করে। তার চোখে যেন আগুন, সে আর শান্ত নয়। এবং এরপর এই উত্তেজনাপূর্ণ মুহূর্তেই এই পার্টের শেষ হয়। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর যদি মনে করেন এই ভিডিওটা অন্য কারো উপকারে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিওর আপডেট মিস না করেন। আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।